হ্যাঁ, আমি রেকর্ডিংটা অন করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমাকে দেখতে পাচ্ছ। হ্যাঁ তোমাদের স্যার। সঙ্গে যে কারণে ধরো তোমাদের সঙ্গে একবার আলোচনা করতে চাইছিলাম, যে তোমাদের তো ডিসার্টেশনটা আছে। আমি ধরো অনেকবার করে তোমাদের বলছিলাম যে যদি পারো একটুখানি পারলে এগিয়ে নাও। কারণ অন্য সেমিস্টারে যাই হোক, তোমাদের সেমিস্টারে কিন্তু আহ, হবেই সমস্ত, একটু দেরি করে হলেও হবে, এবং তোমাদের কিন্তু পরে সেই চাপটা পড়ে যাবে। মানে করতে তো ডিসার্টেশন তোমাদের হবেই, তোমাদেরই করতে হবে। আমি হয়তো তোমাদের সাহায্য করতে পারবো, তাই না? করতে হ্যাঁ স্যার। তোমাদেরই হবে। তাই তোমরা যদি কিছু ভেবে থাকো এই নিয়ে, সেই ব্যাপারটা একটু আমার সঙ্গে আলোচনা করতে পারো। তবে তার আগে আমি ডিসার্টেশন কি, বা ডিসার্টেশনে যে কি কি মানে চ্যাপ্টার এডিশন হয়, ভেতরে কি লিখতে হয়, সেটার জন্য ছোট্ট একটা 2 মিনিটের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা ছোট মতো আমি তোমাদের আগে দেখিয়ে নিই। তারপরে অলোক আর মনীষা দুজনের কাছে একবার আসবো, যে তোমরা এখনো পর্যন্ত কিছু ভেবে নিয়েছো কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আমাকে আছে। একটা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, আমার একটা পাওয়ার পয়েন্ট তোমাদের দেখাতে গেলে অন্তত আমার আমার স্ক্রিনটা তোমাকে শেয়ার করতে হবে, মানে আমার মোবাইলটা তো তোমাকে দেখাতে হবে, না হলে আমি পাওয়ার পয়েন্ট দেখাবো কি করে। তাই আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, একটু সঙ্গে থাকো। আমাকে একটুখানি স্ক্রিনটা শেয়ার করার সুযোগ দাও, একটু ওয়েট করো। আচ্ছা। এবার দেখবে তুমি আমার স্ক্রিনটা দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই দেখো। এবার আমি একটা পিপিটি দেখো খুললো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। যদি পারো ফোনটাকে লম্বা করে যদি কেউ রেখে থাকো, ওটাকে একটু চওড়া করে নাও, তাহলে মানে পিপিটি যেমন দেখতে হয় তেমন ভাবেই পারলে দেখতে পাবে। ঠিক আছে? মানে ওই ওরিয়েন্টেশনটা পারলে চেঞ্জ করে নাও, পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নাও। আপাতত তোমরা দুজন আছো, তোমরা দুজনই আপাতত দেখে নাও। আমি ঝপঝপ করে একটু বলে দিই, যদি যারা অন্তত আসতে পারেনি তারা পরে এটাকে একবার দেখে নিতে পারবে, তাহলেও তারা অন্তত এটাকে মিস করবে না। তোমাদের প্রথমত যেটা বলার, ধরো ডিসার্টেশন তোমরা করবে, তাই ডিসার্টেশনের স্ট্রাকচার কি হবে, বা ডিসার্টেশনের মধ্যে আমরা ঠিক কি কি করে থাকি একটু খেয়াল করে দেখো। কি কি লেখা আছে আমি তোমাদের সঙ্গেই আস্তে আস্তে পড়ছি। ওয়ান অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ডিসার্টেশন ইজ দ্য স্ট্রাকচার। The dissertation structure gives the academic paper in shape, allowing readers to understand what it says. Sadly, many university students have a difficulty with regards to dissertation structure. Why? They simply do not have a clear idea of how a dissertation is structured. দেখো, খুব সুন্দরভাবে বলা আছে যে একটা ডিসার্টেশনের স্ট্রাকচারের জন্য প্রধান কিন্তু যে যে জিনিসগুলো লাগে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা হয়তো সবসময় সবটা জানে না। তাই সেই স্ট্রাকচারটা অন্তত তোমাদের যদি আগে আমি একটু বলে দিই, তাহলে তোমরা সেই অনুযায়ী কিন্তু কোনো একটা টপিক বেছে নিয়ে এগোতে পারবে। কি আছে দেখো, ইফ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে তোমরাই, রিয়েলি ওয়ান্টস টু সাকসিড ইন হিজ ডিসার্টেশনে সে যদি খুব সফলতার সঙ্গে করতে চায়, হি মাস্ট হ্যাভ এ গুড নলেজ অ্যাবাউট ইট স্ট্রাকচার। তার কিন্তু স্ট্রাকচার সম্বন্ধে একটা ভালো নলেজ থাকা দরকার আছে। He can get a dissertation structure example from sources like his professors, the library, or a dissertation writing certificate. So how is the dissertation structure? মানে সে ডিসার্টেশনের স্ট্রাকচার তার মানে যে গাইড, মানে আপাতত তুমি আমার কাছ থেকে একটু পাচ্ছ হয়তো, সেই প্রফেসরের কাছ থেকে পেতে পারে। কোনো লাইব্রেরিতেও দেখবে, আমাদের ডিপার্টমেন্ট অফ এডুকেশনে দেখবে ঢুকেই বাঁদিকে যে একটা আলমারি মতো আছে, সেখানে অনেক ডিসার্টেশন রাখা আছে, সেখান থেকে সে পেতে পারে। কিন্তু বর্তমানে তোমরা সেটাকে অ্যাক্সেস হয়তো করতে পারছো না। অথবা বেশ কিছু ধরো ডিসার্টেশনের ওয়েবসাইট আছে, শোধগঙ্গা বা শোধ গঙ্গোত্রী এই ধরনের, সেখানেও অনেক ধরো ডিসার্টেশন বা থিসিস রয়েছে, সেখান থেকেও কিন্তু তারা সেটাকে দেখে নিতে পারে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। আপাতত আমি আমার যে দিক দিয়ে যেটুকু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি স্ট্রাকচার হতে পারে। খেয়াল করো, দেখো আমি একটু একটু করে বলাই, ব্যাপারটা বলে যাই। ডিসার্টেশন স্ট্রাকচার এক্সাম্পল could show that the project is structured into 5 basic parts. 5টা মোটামুটি বেসিক পার্টে কিন্তু আমাদের গোটা ডিসার্টেশনটা লিখতে হয়। কি কি সেটা? 1 নম্বরই হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার হতে যাবে। কি সেখানে লেখা থাকে দেখো, the introduction provides an overview why a university student is undertaking the research. এখানে মোটামুটি বলা থাকে
যে কেন কোনো একজন স্টুডেন্ট সেই মানে সেই যে টপিকটা বা সেই প্রবলেমটা সে কেন নিয়েছে। ইট প্রোভাইডস রিডার ক্লিয়ার রিজন ওয়াই দ্য ডিসার্টেশন ইজ ইম্পর্টেন্ট। ডিসার্টেশন কেন দরকার আছে করবার সেটাও কিন্তু এখানে তোমাদের একটু বলতে হবে বা লিখতে হবে। দ্য ইন্ট্রোডাকশন অলসো রানস থ্রু দ্য মেন কোশ্চেন দ্যাট উইল বি অ্যাড্রেসড ইন দ্য ডিসার্টেশন। বেশ কিছু প্রশ্নের সম্মুখীন এখানে আমাদের হতে হয়। অ্যাকচুয়ালি এখানে ধরো বেশ কিছু অবজেক্টিভস আমরা লিখি, রিসার্চ কোশ্চেন্স লিখি, রিসার্চ অবজেক্টিভস এর পরে তার হাইপোথেসিস লিখি। অ্যাকচুয়ালি দেখবে আমি যদি পরে আমি তোমাদের বলবো, প্রথমে ইন্ট্রোডাকশন হবে, তারপরে এমার্জেন্স অফ দ্য প্রবলেম হবে, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম হবে, তারপরে যদি তোমার যেটা নিয়ে কাজ করছো সেটা যদি কিছু কনসেপচুয়াল লিটারেচার হয় সেটা তুমি লিখতে পারবে, এবং তারপরে ফাইনালি কিছু অবজেক্টিভ, তার বেসিসে হাইপোথেসিস, রিসার্চ কোশ্চেন, এবং ফাইনালি যে কাজটা তুমি করতে যাচ্ছ সেটা ডিলিমিটেশন দিয়ে কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন শেষ হবে। আমি এই কথাগুলো বলে গেলাম, তোমরা এই মুহূর্তে যদি গোটাটা নাও শুনে বা মনে রাখতে পারো, এটা ধরো রয়ে যাবে এই ভিডিওটা, তোমরা পরে আরেকবার করে বা দুবার তিনবার করে কিন্তু শুনে নিয়ে গোটা ব্যাপারটা এগো। এক মিনিট দ্বারা স্ক্রিনটা অফ হলো। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু এগোবে, এটা ইন্ট্রোডাকশন। এরপরে দেখো আমাদের যেটা লাগে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার বা রিভিউ অফ লিটারেচার। কি করা হয় এখানে? রিভিউ অফ দ্য রিলেটেড লিটারেচার এক্সামিন ভেরিয়াস researches and publications related to the vital aspects of the dissertation. One hand, the review of the literature indicates things that those prior researches have not find out. কি বলছে না, রিভিউ অফ রিলেটেড লিটারেচার বলে একটা চ্যাপ্টার তৈরি করতে হবে তোমাদের। সেকেন্ড চ্যাপ্টার যেটা হবে, সেখানে তুমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছ সেটা নিয়ে আগে কি কাজ হয়েছে, আগে কি রিসার্চ হয়েছে, আগে কি কি পাবলিকেশন বেরিয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু তোমাদের একটুখানি সেগুলো তুলে ধরতে হবে ছোট 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 করে 4-5 লাইন করে লিখে, এবং ফাইনালি সেটার একটা কনক্লুশন লিখতে হবে যে না আমি এইগুলো পেয়েছি, এখান থেকে আমি আমার কাজটার জন্য একটা মানে ইন্সপিরেশন পেয়েছি। তো এটা হলো সেকেন্ড চ্যাপ্টার, যেটাকে আমরা বলি রিভিউ অফ রিলেটেড লিটারেচার বা রিভিউ অফ লিটারেচার। থার্ড চ্যাপ্টার আমরা যেটা যাই, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে মেথডোলজি। তোমরা সবাই শুনতে বা বুঝতে পারছো তো মোটামুটি? আমি দুজনকে আপাতত আছো জিজ্ঞেস করছি, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে নক করবে, আবার বলবো। ঠিক আছে, ঠিক আছে। তোমরা তোমাদের অডিও অফ করে রাখতে পারো, আবার অন করেও রাখতে পারো, কারণ অনেক সময় বহু শব্দ তো এদিক ওদিক আসে, তাই অডিওটা তোমাদের যদি প্রয়োজন হয় অফ করে রাখতে পারো। প্রয়োজনের সময় যখন বলার কিছু দরকার হবে, ওই নিচের দিকে বাঁ দিকে দেখবে অডিওটা আরেকবার ক্লিকে অন হয়ে যাবে, অন করে কোনো প্রশ্ন করতে পারো, তাহলে এই ধরো আনলিমিটেড শব্দগুলো একটুখানি কমে। হ্যাঁ, যাই হোক, আমি তোমাদের 3 নম্বর যে চ্যাপ্টারটা হতে যাবে বা তোমরা যেটা করবে সেটা একটু বলি, সেটা হচ্ছে মেথডোলজি। কি সেটাতে লেখা হয় না, মেথডোলজি আউটলাইন্স দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট স্ট্র্যাটেজিজ will take for gathering and analysis of data. It also outlines the tools and materials he has picked to gather or analyze data. কি বলছে না, এখানে সচরাচর তুমি কোন মেথডোলজিতে কাজ করবে, কিরম কিরম ভাবে কি কি মেথড অ্যাপ্লাই করে ওটা তোমার কাজটা এগোবে, সেইটা এখানে বলা থাকে। তুমি ন্যারেটিভ কাজ করবে, নাকি তুমি এক্সপেরিমেন্টাল রিসার্চ করবে, নাকি তুমি ডেসক্রিপটিভ রিসার্চ করবে, নাকি তুমি সার্ভে বেসড রিসার্চ করবে, নাকি কোয়ালিটেটিভ বেসড কোনো রিসার্চ করবে, সেই ব্যাপারটা তোমাকে এখানে বলতে হবে। তার জন্য তুমি কিসের কিসের সাহায্য নেবে, কি তোমার টুলস হবে, কি তোমার টেকনিকস হবে, সেগুলো কিন্তু তোমাকে একটু বলতে হবে। টুলস টেকনিকগুলো তোমরা হয়তো জানো, তুমি যদি কোনো কোশ্চেনিয়ার বা ওপিনিয়নিয়ার বা এই ধরনের যদি কিছু ইউজ করো বা কোনো স্কেল ইউজ করো, সেটা সম্বন্ধে তোমাকে একটু বিশদে বলতে হবে। তুমি কোন পদ্ধতির মাধ্যমে ডেটা কালেকশন বা ডেটা অ্যানালিসিস করবে, ধরো ইন্টারভিউ এর মাধ্যমে করবে বা নাকি সার্ভে বেসের মাধ্যমে করবে, এই টেকনিকগুলো তোমাকে এখানে কিন্তু বলে বলে যেতে হবে। মানে তোমার কাজের গোটা মেথডোলজিটাই তোমাকে একটু ছোট ছোট করে এখানে বলে যেতে হবে। তো এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার আমাদের যেটা লাগে সেটা হচ্ছে রেজাল্ট অর ফাইন্ডিং। এই ফোর্থ আর ফিফথ চ্যাপ্টারের নামকরণটা কখনো কখনো কেউ কেউ একটু পাল্টে দেয়, কেউ কেউ এদিক ওদিক হয়। আমি আপাতত এখানে যেটা দেখাচ্ছি সেটা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। ফোর্থ চ্যাপ্টার যেটা হতে যায় সেটা হচ্ছে রেজাল্টস অর ফাইন্ডিং। এখানে কি থাকে না, ইট কন্টেইনস দ্য রেজাল্টস অফ দ্য ডেটা অ্যানালিসিস which was intended to carry out a summary of information to answer the research questions as well as explore the conjecture. মানে তুমি যা কাজ করলে সেই কাজের কি রেজাল্ট পেলে, সেটার কি ফাইন্ডিং তুমি পেলে,
সেটার একটা সামারি করে ছোট করে তোমাকে খালি ফাইন্ডিংস গুলো বলে বলে যেতে হচ্ছে, বা এখানে তুমি সেটার অ্যানালিসিস বা ইন্টারপ্রেট করবে। এই চ্যাপ্টারটার অনেক সময় নাম রেজাল্টস অর ফাইন্ডিংস না দিয়ে কেউ কেউ অ্যানালিসিস অর ইন্টারপ্রিটেশন বা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনও দিয়ে যায়। তাই ফোর্থ চ্যাপ্টারে মেনলি তোমার অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন বা রেজাল্টসটা তুমি দিচ্ছ। লাস্ট যে চ্যাপ্টারটা হয় সেটা হচ্ছে কনক্লুশন, বা কেউ যদি ফোর্থ চ্যাপ্টারে অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন ওয়ার্ডটা না ইউজ করে তাহলে এইখানে দেখো, দেখতে পাচ্ছ উপরে সবুজে লেখা আছে ইন্টারপ্রিটেশন, কনক্লুশনস অ্যান্ড রেকমেন্ডেশনস এইখানে থাকে। কি কি থাকে একবার বলে দিই, দেখো বড় বড় করে নিচে লেখা আছে, ইট কন্টেইনস দ্য স্টুডেন্টস ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্টস অফ দ্য রিসার্চ। মানে তুমি যে ফাইন্ডিংসটা পেলে সেটা নিয়ে তোমার বক্তব্য কি, সেটা নিয়ে একটু ডিসকাস করতে হয়, যে তুমি কেন পেলে, কি ভাবলে, কি পেলে, তাহলে আলটিমেটলি তোমার কি লাভ হলো, সেগুলো একটুখানি তোমাকে ডিসকাস করতে হবে। আর কি না, লিঙ্কিং দেম টু প্রায়র থিওরিজ অর রিসার্চ, মানে তুমি যে কাজটা করলে তোমার আগের কাজের সঙ্গে একটুখানি মেলানোর চেষ্টা করা, বা এটা নিয়ে কি হতে পারে সেটার একটু বলা। এবং ফাইনালি যেটা বলে শেষ করা হয় সেটা হচ্ছে ইট লাইকওয়াইজ কন্টেইনস এক্সট্রাপোলেশনস টু ফিউচার থিওরি, রিসার্চ অর প্র্যাকটিস। ভবিষ্যতের জন্য তুমি কি রেকমেন্ডেশন দিয়ে যাচ্ছ তোমার পরে যারা তোমার কাজটা দেখে অন্য কাজ করতে চাইবে, সেই রেকমেন্ডেশনসটা দেয়। এবং এখানে যেটা লেখা নেই সেটা আমাদের দেয়, সেটা হচ্ছে লিমিটেশনস অফ দ্য স্টাডি। তুমি তোমার কাজটা করলে এটাতে কি অসুবিধা পেলে, তোমার কোন জায়গায় কি প্রবলেম দেখা দিল তোমার, বা তুমি মানে অ্যাকচুয়ালি ঠিক কি করে উঠতে পারলেই না, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে দিই। তাই এই মোটামুটি 5টা চ্যাপ্টার দিয়ে আমাদের কিন্তু ডিসার্টেশন জড়িয়ে আছে। আমি আবার প্রথম থেকে বলি, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার, 3 নম্বর হচ্ছে মেথডোলজি, 4 নম্বর হচ্ছে রেজাল্ট ফাইন্ডিং অথবা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন, এবং 5 নম্বর হচ্ছে ইন্টারপ্রিটেশন, কনক্লুশন অর রেকমেন্ডেশন, বা অনেক সময় আমরা শুধু কনক্লুশন নামেই কিন্তু চ্যাপ্টারটা দিই, ভেতরে এই নামগুলো কিন্তু থাকে। তাই এইগুলো হচ্ছে আমাদের একটা ডিসার্টেশন, যেটা একটা মোটামুটি বড় জায়গা। এগুলো কিন্তু এইগুলো থেকে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এগোতে হবে। কি বলা হচ্ছে দেখো, ইট ইজ অ্যাডভাইজেবল to study a dissertation structure example to a get better grasp of this important project. একটা ডিসার্টেশন কেমন দেখতে হয় সেটা যদি আগে একবার দেখে নেওয়া যায় তাহলে হয়তো বেটার, কিন্তু বর্তমানে কোনোভাবে হয়তো তোমাদের সেটা দেখানো যাচ্ছে না বা দেখানো সম্ভব হচ্ছে না। তোমরা যদি পারো, ইন্টারনেটে আমি দুটো জায়গা বললাম, একটা হচ্ছে শোধ গঙ্গোত্রী আর একটা হচ্ছে শোধ গঙ্গা। এখানে কিন্তু বহু রিসার্চ রয়েছে অ্যাজ এ ডিসার্টেশন এবং অ্যাজ এ থিসিস। তোমরা বার করে একবার কোনো কিছু মানে ডাউনলোড করে একটু স্ট্রাকচারটা দেখে নিতে পারো। যাই হোক, আমি আপাতত এই জায়গাটায় বলে আমি আবার আগের জায়গায় ফিরে আসি। ধরো মানে তোমাদের কাছে ধরো ফিরে আসি, যে যে জায়গায় ছিলাম। আমি আমার স্ক্রিনটা ধরো শেয়ার করছিলাম, সেটা অফ করে আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরছি, যাতে তোমরা আমাকে নর্মালি দেখতে পারো বা আমি তোমাদের দেখতে পাই। যাই হোক, এবার একটু দেখো যে তোমরা, আমি যা যা জিজ্ঞেস করলাম, তোমাদের ভয়েস আপাতত অফ আছে, একবার অন করে আমাকে এই নিয়ে কিছু প্রশ্ন আছে কিনা একবার আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। আমি তাহলে এটা নিয়ে যদি কিছু বক্তব্য আরো থাকে একবার জিজ্ঞেস করবো বা একবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বলো কিছু অসুবিধা হলো কিনা, এক এক করে বলো। অলোক বলো, অলোক কিছু বুঝতে পেরেছো বলো। হ্যাঁ অলোক। স্যার লিটারেচার রিভিউ মানে ওখানে বিষয় নিয়ে কি লিখতে হবে, মানে শুধু কি মানে কোন কোন মানে কোন কোন আর্টিকেল বা বই থেকে সাহায্য নিয়েছে ওগুলো লিখতেই হবে, নাকি ওখান থেকে আবার অন্য কিছু লিখতে হবে? সেকেন্ড চ্যাপ্টারের কথা বলছো তো? হ্যাঁ, লিটারেচার রিভিউ। হ্যাঁ, লিটারেচার রিভিউ। ওখানে সচরাচর আমরা কোনো বই যেগুলো পাঠ্য বই হিসাবে সেগুলো খুবই কমই দিই। আমরা সচরাচর রিসার্চ রিলেটেড যে জিনিসগুলো আছে, মানে ধরো কোনো পাবলিকেশন বা কোনো রিসার্চ রিলেটেড টপিক যেগুলো অলরেডি রয়েছে সেগুলোই সচরাচর দিয়ে থাকি। সেখানে কোনো বইয়ের কিছু সচরাচর আমরা দিই না। বইয়ের জিনিস দেওয়ার জন্য ফার্স্ট চ্যাপ্টারে একটা জায়গা আমরা অ্যাড করে থাকি, তোমার যদি খুব যাওয়ার ইচ্ছা হয়, সেটা হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার। মানে তুমি যে কাজটা করছো তোমার কনসেপ্ট ডেভেলপ করার জন্য যে জায়গাটা প্রয়োজন হয়েছে সেটা আমরা সেখানে দিই। কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটায় সচরাচর আমরা রিসার্চ রিলেটেড আর্টিকেল বা রিসার্চ রিলেটেড পাবলিকেশনই সচরাচর ইউজ করি। মনীষা কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি, আমরা যখন ডিসার্টেশন থেকে কপি করতে তো পারবোই না। হ্যাঁ, আরেকবার বলো। বললাম যে আপনি যে বললেন যে কোনো ডিসার্টেশন বা থিসিস থেকে আমরা ওখানে কোনো ওয়ার্ড তুলে ধরতে পারবো, তো আমরা তো কপি করতে পারবো না কিছুই।
না, কপি করতে তুমি পারবে না। অ্যাকচুয়ালি কপি করা বা যেটাকে আমরা রিসার্চ বা থিসিসের জন্য সেটাকে আমরা প্ল্যাগারিজম বলি। প্ল্যাগারিজম বলে একটা ওয়ার্ড আছে, মানে অন্যের কিছু চুরি করা। বা চুরি করা তখনই বলি তুমি যদি সেটা না বলে নাও। তুমি যদি সেটাকে তাকে বলে নাও, বা তুমি যদি সেটা তাকে অন্তত জানাও, বা জানানো তো যায় না কে কোথা থেকে, তাকে জন্য অন্তত রেকগনিশনটা দাও যে আমি এর কাজ নিয়েছি এবং এখান থেকে নিয়েছি, তাহলে কিন্তু সেটাকে আর আমরা চুরি বা প্ল্যাগারিজম বা কপি বলবো না। তাই তোমরা যদি কোনো একটা জায়গা থেকে কিছু নাও, সেটা তোমাকে রেফারেন্স দিতে হবে। মানে তুমি কার কাজ নিয়েছো, সেটা কোথা থেকে নিয়েছো, সেটা যদি মানে টেক্সটের ভেতরে ইনসাইটেশন আমরা বলি, সাইট করো, প্লাস ধরো একেবারে পেছনের দিকে যদি রেফারেন্স দাও, তাহলে কিন্তু সেটা কোনো দোষের নয়। তুমি কিন্তু সমস্ত কিছু উইথ রেফারেন্স ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু তাকে আমরা চুরি বলবো না, প্ল্যাগারিজম বলবো না। তুমি তাকে কিন্তু বলতে গেলে তাকে রেকগনাইজ করছো, তাকে অ্যাকনলেজ করছো, করে তুমি সেটাকে ব্যবহার করছো। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। বেশ, এবার একটু তোমাদের কাছে আলাদা করে আসি। প্রথমে আবার অলোকের কাছে আসি। অলোক, কিছু ভেবেছো এখনো পর্যন্ত তুমি কি নিয়ে কাজ করবে? সময় কিন্তু একদমই নেই তোমাদের। তোমরা দেখছো ইউনিভার্সিটি যেটা প্রিপেয়ার নিচ্ছে, যদি 10ই জুনের পর খুলে যায়, তার 1 মাসের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষা নেওয়ার কথা বলছে। 1 মাস কিন্তু একটা ডিসার্টেশন করার পক্ষে মানে খুবই চাপ হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের হয়ে কিছুই লিখে দিতে পারবো না, কিছুই করতে পারবো না। আমি তোমাদের যতবার আমাকে জিজ্ঞেস করবে, আমি তো তোমাদের সাহায্য করতে পারবো। করতে হবে তোমাদেরই। তখন কিন্তু দেখবে খাওয়া নাওয়া, চান বা রাতে ঘুম চলে যাবে। তাই আমি চাইছি অন্তত এখন কিছুটা কাজ এগিয়ে রাখো। অলোক, কিছু ভেবেছো বা কি নিয়ে কাজ করতে চাইছো একটু পারলে শেয়ার করো। স্যার আপনাকে আমি এসএমএস ওই যে মানে হচ্ছে বিহেভিয়ার প্রবলেম, মানে ওই যে আপনি যে বলেছিলেন যে ডিসিপ্লিন, ঠিক আছে, ওটার উপরে যে প্রাইভেট স্কুল আছে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হচ্ছে স্টুডেন্টদের যে বিহেভিয়ার আছে ওটার পার্থক্যগুলো, মানে কেন হচ্ছে আচ্ছা, বিহেভিয়ার প্রবলেম, ডিসিপ্লিন। বেশ বেশ বেশ, করা যেতে পারে, করা যেতে পারে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমাকে একবার, আমি তোমাদের এই ভিডিও যে ক্লাসটা করছি এটা কিন্তু রেগুলার করব। আজকে ধরো মোটামুটি শনিবার, আমি সামনের সপ্তাহে আবার একবার বুধ বৃহস্পতিবার করে ক্লাস নেবো, তোমাদের গ্রুপেই আমি জানিয়ে দেবো। এখানে কিন্তু আমরা সরাসরি একবার একবার কথাবার্তা বলবো। ইন দ্য মেইন টাইম অলোককে বলছি, তুমি যেটা নিয়ে কাজ করতে চাইছো সেটার একটু ডিটেল পারলে, তুমি টাইটেল কি করতে চাইছো সেটা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো। আমি একবার পরে দেখে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ যদি মনে হয় এখানেও পাঠাতে পারো, এখানেও সমস্ত কিছু পাঠানো যায়, ঠিক আছে? একবার পারলে বলো বা পাঠাও, একবার আমি সেটা বুঝে একবার দেখে টেকে নিই। যতটা সম্ভব হোয়াটসঅ্যাপে কথা বলি, তারপরে সাক্ষাৎ আমরা আবার সামনের সপ্তাহে একদিন বসবো, মঙ্গল বুধবার করে, এখানে একবার কথা বলে নেবো, ঠিক আছে? কিন্তু কাজটা ফেলে রেখো না, তুমি ইমিডিয়েট আমাকে পাঠাও। বেশ, মনীষার কাছে আসছি। মনীষা, কিছু ভেবেছো? স্যার আমি ওমেন এডুকেশন নিয়ে কিছু করতে যাচ্ছিলাম। ভালো টপিক, কি নিয়ে করতে চাইছো বলো? উমেন্স প্রবলেমস এডুকেশন গুলো, একটা বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, মানে কোন প্রবলেমস জায়গাটা? স্যার বলছি প্রবলেমস প্রবলেমস অফ অফ ওমেন এডুকেশন, মানে মেয়েদের প্রবলেমস অফ শিক্ষাক্ষেত্রে উইমেন্স এডুকেশন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, করা যেতে পারে, কিন্তু প্রবলেমস অফ উইমেন্স এডুকেশন একটা তো খুব ব্রড এরিয়া। তুমি একটুখানি পারলে ছোট করে নিতে পারো, যে কোন জায়গার প্রবলেম, কোন লেভেলের প্রবলেম, কি তুলে ধরতে চাইছো। তাহলে স্যার প্রবলেম অফ আমি যদি উইমেন্স এডুকেশন তো একটা বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি যদি তুলে ধরি রুরাল এরিয়ায় মানে মেয়েদের শিক্ষাক্ষেত্রে সমস্যাগুলো। হুম হুম, হ্যাঁ করতে পারো, করতে পারো। তুমি একটা কাজ করো, আমি তোমায় বলছি, তোমার তাও একটা অনেকটা ব্রড হয়ে যাচ্ছে। তুমি ওই প্রবলেম অফ উইমেন্স এডুকেশন বলে ইন্টারনেটে একটু সার্চ করো, করে দেখবে অনেক কিছু পাবে। সেখান থেকে কিছু আইডিয়া পেয়ে যাবে যে কোন জায়গাটা পারফেক্টলি, কোনটুকু জায়গা তুমি যদি কাজ করতে চাও। সময় তো তোমাদের বিশেষ নেই, তাই বেশি বড় করতে গেলে কিন্তু শেষ হবে না। তাই ছোট জায়গায় কাজ করো, কিন্তু ভালো কাজ করো, এটাই আমি চাইছি। তাই উইমেন্স এডুকেশনের পারফেক্টলি প্রবলেম কোন জায়গায়, কোন প্রবলেমটা মানে বা কোন লেভেলের প্রবলেম, সেটা এলিমেন্টারি লেভেল নাকি সেকেন্ডারি লেভেল নাকি হায়ার সেকেন্ডারি লেভেল নাকি কলেজ লেভেল না ইউনিভার্সিটি লেভেল, এই লেভেলটা যদি একটুখানি তুমি একটু ইন্টারনেট ঘেঁটে আমাকে পরে জানাও। অলোকের মতোই তোমাকে বলি, আমাকে হোয়াটসঅ্যাপ পারলে করো, নাম্বার তোমাদের দেওয়া আছে। আমি আচ্ছা একটু পারলে আমাকে একটু ডিটেলসটা পরে জানাও, আমি সেটা নিয়ে একটুখানি তোমাদের আবার বলে বলে যাবো। আর সামনের সপ্তাহে আরেকবার আমরা সাক্ষাতে কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার। বলো, আর কিছু যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এতখানি পর্যন্তই থাকুক। প্রায় 20 হ্যাঁ স্যার মিনিট ঠিক মতো আমাদের ক্লাস চলছে, 20 থেকে হ্যাঁ 25 মিনিট, কারণ এটা হ্যাঁ ধরো আমাকে 1 ঘন্টার ক্লাস হয়তো করা যাবে না আমাদের কোনোভাবেই, ঠিক আছে? হ্যাঁ স্যার
আচ্ছা স্যার। বেশ, তাহলে এতখানি পর্যন্তই রইলো। তোমাদের বন্ধুদেরও যতটা পারো একটুখানি সাহায্য করো এইটাতে যুক্ত হওয়ার, তাহলে অন্তত সামনাসামনি হলে আমাদের কাজটা অন্তত ভালো লাগে। আর সবাইকে তো দেখতে তো পাচ্ছি যে সবাই হ্যাঁ অন্তত স্যার। ভালো আছো, ঠিকঠাক আছো। হ্যাঁ স্যার, অনেকদিন আপনি হয়তো কেমন দেখা আছেন? সাক্ষাৎ হয়নি। ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক আছে, আমাদের এখানে তেমন কোনো অসুবিধা নেই। তাই তোমরাও সাবধানে থাকো, ঠিকঠাক থাকো, বাইরে তো বেরিয়েই না। তবে কাজটা যতটা সম্ভব বাড়িতে বসে এগিয়ে নাও, কারণ আলটিমেটলি চাপটা কিন্তু তোমাদেরই পরে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বেশ, স্যার। তাহলে এতখানি রইলো। আবার পরের সপ্তাহে আমি একদিন ডেট দেবো, এই গ্রুপটা একটু খেয়াল করতে থাকো। আমি এখানেই কিন্তু তোমাদের জানিয়ে দেবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেবো কবে ক্লাস নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে আচ্ছা স্যার। ঠিক আছে, চলো, ভালো থেকো সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার।